সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি সঞ্জীব ম্যাথ একাডেমির জব ম্যাথ ক্লাসের 3 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের টপিক হচ্ছে মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা এবং বিভাজ্যতার সূত্র। ঠিক আছে, ক্লাসে জয়েন করো। আচ্ছা, প্রথমেই দেখি এখানে মৌলিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র এক এবং ওই সংখ্যা, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। অথবা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজিত করা যায় না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। ঠিক আছে, যেমন একটু উদাহরণ দিয়ে দেই। যেমন এখানে দুই কি, দুইয়ের গুণনীয়ক কি কি? দুইয়ের গুণনীয়ক হচ্ছে এক এবং দুই। এছাড়া দুইকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না। আবার দেখি তিন আছে, পাঁচ আছে। তাহলে তিনের গুণনীয়ক কি? তিনের গুণনীয়ক এক এবং তিন, পাঁচের গুণনীয়কও এক এবং পাঁচ। ঠিক আছে, কিন্তু 10-এর যদি আমি গুণনীয়ক বলি, গুণনীয়কটা কি আমরা বুঝি? গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে যায় সেই সংখ্যাকে বলা হয় গুণনীয়ক। যেমন 10-এর গুণনীয়ক কি বের করবো কিভাবে? 10কে এখানে সব থেকে ছোট সংখ্যা দিয়ে ভাগ দেই, 2 দিয়ে ভাগ দেই, 5 দুগুণে 10। তো এখানে 10-এর গুণনীয়ক হবে 1, 2, 5, 10। ঠিক আছে, তাহলে এখানে মৌলিক সংখ্যার ক্ষেত্রে খেয়াল করি যে এখানে কিন্তু 2, 3, 5 এই সংখ্যাগুলোকে কিন্তু শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করলে মেলে না। তাই এগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, মৌলিক সংখ্যার আগে একটু কথা বলি। মৌলিক সংখ্যার ভাগ যদি আমরা করি, মৌলিক সংখ্যার বিপরীতে আরেকটা আছে যৌগিক সংখ্যা। ঠিক আছে, যৌগিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার সাথে কিন্তু আরেকটা কথা বলতে পারি যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা আর এক আছে। তাহলে আমরা একটু সাজিয়ে লিখি। মনে করি আমরা এখানে লিখি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাকে ভাগ করা যায় 3টি ভাগে। কিরকম? এখানে এক, এখানে মনে করো মৌলিক সংখ্যা, আর হচ্ছে যৌগিক। যৌগিক সংখ্যা বা লেখা যায় কি? বা লেখা যায় অমৌলিক সংখ্যা। অমৌলিক সংখ্যা। তাহলে এই এক কিন্তু মৌলিকও না যৌগিকও না। এক সংখ্যাটি মৌলিকও না যৌগিকও না। আর মৌলিক সংখ্যা তো আমরা চিনলাম, এখানে 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে ইত্যাদি। আর যৌগিক সংখ্যা এখানে আছে, মনে করি 4 আছে। মানে মৌলিক সংখ্যাগুলো বাদে, এক এবং মৌলিক সংখ্যা বাদে অন্য যতগুলো সংখ্যা আছে সবগুলোকেই বলা হয় যৌগিক সংখ্যা। 4 আছে, 6 আছে, 9 আছে, 10 আছে, 12 আছে, এরকম চলতে থাকবে। ঠিক আছে, এখন এক কেন মৌলিক না? সবাই বলে এক মৌলিক না কেন? তাহলে এখানে দেখো, এক মৌলিক সংখ্যা না কেন, আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞাতেই আমরা দেখতে পাই যে মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টা? যে সংখ্যার শুধুমাত্র দুটি গুণনীয়ক থাকবে, এক এবং ওই সংখ্যা। যেমন এখানে যদি 3-এর গুণনীয়ক বলি, 3-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 3, দুটা গুণনীয়ক। তা 3-এর গুণনীয়ক কয়টা? দুইটা। কিন্তু 1-এর গুণনীয়ক কয়টা দেখি? 1-এর গুণনীয়ক হচ্ছে 1। 1 ছাড়া কি 1কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না। তাহলে 1-এর গুণনীয়ক হচ্ছে 1। তাহলে একটা হচ্ছে কি সংখ্যা? একটা হচ্ছে মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। আচ্ছা, মৌলিক সংখ্যার সংজ্ঞা আমি পাইলাম যে এখানে গুণনীয়ক থাকবে দুইটা, আর যৌগিক সংখ্যার গুণনীয়ক থাকবে 2-এর অধিক। যেমন 4-এর যদি আমি গুণনীয়ক বলি, 4-এর গুণনীয়ক 1, 2, 4। মানে 4কে 1 দ্বারা ভাগ করলে মিলবে, 4কে 2 দ্বারা ভাগ করলে মিলবে, 4কে 4 দ্বারা ভাগ করলে মিলবে। তাহলে আমি এখানে পাইলাম কি? একটা পাইলাম 1, যেটা মৌলিক না যৌগিক না, আর একটা পাইলাম মৌলিক সংখ্যা, আর একটা বললাম যৌগিক সংখ্যা। আচ্ছা, আর স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে মৌলিক সংখ্যা কিন্তু কখনোই ঋণাত্মক হতে পারবে না। মৌলিক সংখ্যা কিন্তু ঋণাত্মক হতে পারবে না। এখন একটু দেখি আমরা মৌলিক সংখ্যা বের করব কিভাবে। মৌলিক সংখ্যা বের করতে হইলে যেমন 1 থেকে 100 পর্যন্ত বলবে, পরীক্ষা থাকবে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টা। আচ্ছা, আমি এখান থেকে একটু স্কিপ করব। মৌলিক সংখ্যার
নিয়ে যে ডিটেলস আলোচনা বা প্রশ্ন কিরকম হয় এই জিনিসটা আমি একটু পরে আলোচনা করব। আমি এখন সহমৌলিক বুঝবো এবং বিভাজ্যতা বুঝবো, তাহলে মৌলিক সংখ্যার এই ক্লাসটা বুঝতে আর একটু সহজ হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা একটু সহমৌলিক সংখ্যাটা বুঝি। আচ্ছা, সহমৌলিক সংখ্যা কাকে বলে? এই সহমৌলিক সংখ্যা হচ্ছে, লেখি, সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। আচ্ছা, সহমৌলিক মৌলিক সংখ্যা যেমন একা একা ফর্ম করছে, একটা একটা দ্বারা বুঝাইছে, শুধু সিঙ্গেল মানে কি বলে সিঙ্গেল একটা সংখ্যা দ্বারাই মৌলিক সংখ্যা বোঝা গেছে। সহমৌলিক সংখ্যা কিন্তু সিঙ্গেল সংখ্যা দ্বারা বোঝা যাবে না, এটা দুটি সংখ্যা দ্বারা বোঝা যাবে। দুইটি সংখ্যা দ্বারা সহমৌলিক সংখ্যা বোঝা যাবে। এখানে যেমন আমি একটু উদাহরণ দেই, প্রথমে একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন দেখি 16 এবং 35, সাপোজ আমার দুটো সংখ্যা আমি চুজ করলাম যে এরা সহমৌলিক কিনা, একটু খেয়াল করি। আচ্ছা, 16 যদি আমি গুণনীয়ক করি, 16 যদি গুণনীয়ক করি, আমি 2 দিয়ে ভাগ দিই 8, 2 দিয়ে ভাগ দিই 4, 2 দিয়ে ভাগ দিই 2। আচ্ছা, এখন দেখি হিসাব করে, এখানে 16 এর গুণনীয়ক কি 1, মানে 16 কে কি দ্বারা ভাগ করে মেলে? 2 দ্বারা ভাগ করে মেলে, 2 দুগুণে 4 দ্বারা ভাগ করে মেলে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দ্বারা ভাগ করে মেলে, তারপরে 16 দ্বারা ভাগ করে মেলে। 16 কে 2, 1, 2, 4, 8, 16 দ্বারা ভাগ করলে মিলে। এখন 35 কে কি দ্বারা ভাগ করে মেলে? 35 কে দেখি আমি 5 দ্বারা যায়, 5 7 35, 5 এবং 7, তাহলে 1 5 7। তাহলে দেখি 16 এবং 35 এর ভিতরে শুধুমাত্র 16 এবং 35 এর মধ্যে দেখি কমন গুণনীয়ক আছে কি? এই তো 16 গুণনীয়ক, এখানে হচ্ছে 35 এর গুণনীয়ক। এই দুইটা গুণনীয়কের মধ্যে কমন গুণনীয়ক কি দেখি? কমন গুণনীয়ক এই 1 ছাড়া, এই 1 হচ্ছে এদের মধ্যে কমন যায়। এছাড়া কি কোনো কমন জিনিস আছে? এখান থেকে কোনো কমন জিনিস নাই। তাহলে এরকম যদি হয়, তাহলে এই জোড়া হচ্ছে সহমৌলিক। মানে একা একা সহমৌলিক হইতে পারবে না, অ্যাটলিস্ট এক জোড়া সংখ্যা হতে হবে। যেমন 16 এবং 35 সহমৌলিক। পরীক্ষায় থাকে এরকম যে নিচের কোন সংখ্যা যুগল, যুগল মানে জোড়া, নিচের কোন সংখ্যা যুগল সহমৌলিক সংখ্যা দেখাও। সেক্ষেত্রে 16 এবং 35 কে আমরা বলতে পারবো সহমৌলিক সংখ্যা। তারপর এরকম আছে, মনে করি 7 এবং মনে করো 12 সহমৌলিক। কেন? এখানে 7 এর গুণনীয়ক কি? 1 এবং 7। 12 এর গুণনীয়ক কি? 1 2 3 4 6 12। তো এর মধ্যে 1 ছাড়া আর কোনো কিন্তু সাধারণ গুণনীয়ক নাই। সেক্ষেত্রে এই জোড়াকেও বলতে পারি আমরা সহমৌলিক সংখ্যা। তাহলে সহমৌলিক সংখ্যার সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি, যদি 2 বা ততোধিক সংখ্যা, এখানে ততোধিক হলেও হবে, 2 এর বেশি হলে হবে, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি শুধুমাত্র 1 থাকে, তাহলে তাদেরকে বলা হয় সহমৌলিক সংখ্যা। ঠিক আছে? এখন দেখি বিভাজ্যতার সূত্র। বিভাজ্যতার সূত্রটা আসলে কি? বিভাজ্যতা মানে কি? এই যে মৌলিক এবং সহমৌলিক এর অঙ্ক বা এর যে কুইজ টাইপের প্রশ্ন, এই জিনিসগুলো বুঝতে হলে আমার প্রথমে কিন্তু আমার বিভাজ্যতা জানতে হবে। মানে একটি সংখ্যা দেখেই আমার বুঝতে হবে যে সেই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হয়, কত দ্বারা ভাগ করে মিলে, এইটা বুঝতে হবে। ছোট ছোট সংখ্যা বোঝা যায়, কিন্তু বড় একটা সংখ্যা হলে আমাদের বুঝতে কষ্ট হয়। সেইটা আগে আমরা হিসাব করব যে কিভাবে একটা সংখ্যা বিভাজ্য হয় কিনা, কত দ্বারা বিভাজ্য হয়, কি হয়, কত দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি, সেটাকে জানতে হবে। যেমন দেখি, যেমন প্রথমে আমি লিখি 2 দ্বারা বিভাজ্যতার সূত্র। 2 দ্বারা বিভাজ্যতার সূত্র কিভাবে? 2 দ্বারা বিভাজ্যতার সূত্র হচ্ছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি যদি শূন্য অথবা জোড় সংখ্যা হয়, তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। যেমন একটু বলি, যেমন আছে মনে করো 12 বা 5 এই 8 এই আছে। দেখা গেল কি একক স্থানীয় অঙ্ক কোনটা? গত ক্লাসে বুঝাইছিলাম একক স্থানীয় অঙ্ক এই 8। 8টা কি জোড় সংখ্যা? হ্যাঁ, জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে অবশ্যই সেটাকে 2 দ্বারা ভাগ করলে মিলে যাবে, এদিকে আর কিচ্ছু করতে হবে না, 2 দ্বারা ভাগ করলে মিলবে। আবার যদি এখানে শূন্য হয়, যেমন 1 2 5 শূন্য হয়, এখানে জোড় সংখ্যা বা শূন্য থাকলে 2 দ্বারা ভাগ করলে মিলবে। এটা হচ্ছে 2 দ্বারা বিভাজিতার সূত্র। ঠিক আছে? এখন দেখি 3 দ্বারা বিভাজিত হয় কিভাবে। দেখি এখানে মনে করো 1 আছে, 2 আছে, 5 আছে, 7 আছে। 7 আর 5 কত? 7 আর 5 12, 12 13 14 আর 1 15। মানে 3 দ্বারা বিভাজ্যতার সূত্র কি? 3 দ্বারা যদি আমি বিভাজ্যতার সূত্র হচ্ছে, আমি এই সংখ্যাটাকে, এই সংখ্যাগুলোর অঙ্কগুলোকে, মানে এই যে একক দশক শতক হাজার 1257, এইটা তো আমার 2 দিয়া যায় কিনা দেখি। লাস্টে জোড় সংখ্যা নাই অথবা শূন্য নাই, অতএব এই সংখ্যাটা কিন্তু আমার কি দিয়া 2 দিয়ে ভাগ করলে মিলবে না। এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ করলে মিলবে কিনা আমি টেস্ট করব। 3 দ্বারা ভাগ করলে করতে হলে এই
সংখ্যাটির অঙ্কগুলোর যোগ করা লাগবে। যেমন 1 যোগ 2 যোগ 5 যোগ 7 হয় কি 7 আর 5 12, 12 13 14, 14 আর 1 15। তো 15কে 3 দিয়ে ভাগ করলে মেলে, 3 5 15। তাহলে এই পুরো সংখ্যাটাও কিন্তু আমার 3 দ্বারা ভাগ করলে মিলবে। ঠিক আছে, এই গেল 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্যতার সূত্র। এরপর আমরা দেখি 4 দ্বারা বিভাজ্যতার সূত্র কিভাবে হবে। 4 দ্বারা কিভাবে হবে, 4 দ্বারা ভাগ করলে কিভাবে মিলবে একটু খেয়াল করি। যদি কোনো সংখ্যার দুটো সংখ্যা আমি লিখি, যদি কোনো সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, যদি কোনো সংখ্যার একক এবং দশক, একক এটা দশক এটা, একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজিত হয়, যেমন এইটা 16, 16কে কিন্তু 4 দ্বারা ভাগ করে মেলে, তাহলে এই পুরো সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য। অথবা একক এবং দশক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয়, মানে ডাবল জিরো হয়, তাহলে কিন্তু এটা 4 দ্বারা বিভাজ্য। এখানে ভাগ করে দেখতে পারো যেটা 4 দ্বারা বিভাজ্য হয় কিনা। 4 দ্বারা বিভাজ্য হবে, এটাও 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি বলতে পারি যে 4 দ্বারা বিভাজ্যতার সূত্র কি, কোন সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজিত হয়, তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, এবং একক এবং দশক স্থানীয় অঙ্ক যদি ডাবল জিরো হয়, তাহলেও সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এখন দেখি 5 দ্বারা বিভাজ্যতা কি। 5 দ্বারা বিভাজ্যতা হলো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক, দেখো 2 5 0 8, এখানে 5 আছে সাপোজ। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 5 হয়, অথবা কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 হয়, তাহলে সেটাও কিন্তু তোমার 5 দ্বারা বিভাজ্য। এই জানলাম আমি 5 দ্বারা বিভাজ্য কি। এরপর দেখি 6 দ্বারা বিভাজ্যতা কি। 6 দ্বারা বিভাজিত হলো কোন সংখ্যা, এটা একটা মজার বিষয়, এটা মনে রাখার বিষয়। 5 2 8 2, দেখি 2 2 4 5 4 9, 9 17, 17 আর 1 দিয়ে দিই, না একটা এখানে না দিয়ে একটা এইখানে দিই। আচ্ছা, একটু দেখি এইটা কি হয়েছে। 6 দ্বারা বিভাজিত সূত্রটা একটু মনে রাখতে হবে। যদি কোনো সংখ্যা আলাদা আলাদা ভাবে, খেয়াল করি, যদি কোনো সংখ্যা আলাদা আলাদা ভাবে 2 এবং 3 দ্বারা বিভাজিত হয়, তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজিত। এখানে দেখো যেহেতু শেষে 2 আছে, একক স্থানীয় অঙ্ক 2 আছে, অথবা এই সংখ্যাটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য। আর এটা 3 দ্বারা বিভাজিত হয় কিনা দেখি। 8 আর 2 10, 10 আর 2 12, 12 আর 5 কত 17, 17 আর 18, 18 কিন্তু 3 দিয়ে ভাগ করলে মেলে 3 6 18। তাহলে এই সংখ্যাটা আমি হিসাব করে দেখলাম যে 2 দ্বারাও বিভাজিত হয়, 3 দ্বারাও বিভাজিত হয়। তাহলে এই পুরো সংখ্যাটা কিন্তু কত দ্বারা বিভাজিত, 6 দ্বারা বিভাজিত। ঠিক আছে, আচ্ছা 7 দ্বারা বিভাজিত সূত্র ওইভাবে নাই, আমরা শিখবো তারপর অন্যভাবে। 8 দ্বারাও নাই, 9 দ্বারা এরকম সূত্র 9 দ্বারা আছে। যদি কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল 9 দ্বারা ভাগ করলে মেলে, তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আপাতত এই কটা শিখলেই আমার হবে বিভাজ্যতার সূত্র। এখন আমি আবার কিন্তু কোথায়, আচ্ছা এখন দেখো এইখানে আমরা লিখছি যে মৌলিক সংখ্যা মোট কয়টি। এখানে আছে 1 থেকে 100 পর্যন্ত, এখানে আছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কিন্তু 25টি। কিভাবে এইটা মনে রাখার জন্য একটা মোবাইল নাম্বার মনে রাখলেই কিন্তু আমাদের মনে রাখা সম্ভব। কিরকম, 4 422, 4 422 322 321, এইটা একটু মনে রাখলে হবে। একটু খেয়াল করি, অনেকে বলে 4 4 2 2 3 2 2 3 2 1, এভাবে বলে, কিন্তু আমি মনে করি এটা ভালো মনে হয় যে 4 4, প্রথমে 4, তারপর 422 322 321। এই কথার অর্থ হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 11 থেকে 20 পর্যন্ত 4টি, 21 থেকে 30 পর্যন্ত 2টি, এই যে 21 থেকে 30 পর্যন্ত 2টি, 31 থেকে 40 পর্যন্ত 2টি, 41 থেকে 50 পর্যন্ত 2টি, এরকম আসবে। তার মানে কি 4 400 এই 22 322 321। মোট মৌলিক সংখ্যা কয়টি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, মোট হচ্ছে 25টি। এখন এটা মনে রাখতে হবে 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 53 কত 59 61 67 71 73 69 83 89 97। ঠিক আছে, আচ্ছা এইভাবে মনে রাখি। এখন আমরা দেখবো যে হঠাৎ করে আচ্ছা আমরা এখন দেখবো যে পরীক্ষা আসলে কি ধরনের প্রশ্ন থাকে। পরীক্ষায় থাকে নিচের কোনটি মৌলিক সংখ্যা,
87, 91, 143 আর হচ্ছে 47। এর মধ্যে আমি মৌলিক সংখ্যা কোনটা সেটা বের করব, ঠিক আছে? এখন আমার কিন্তু একটা জিনিস মনে আছে যে আমার বিভাজ্যতার সূত্র আমার মনে আছে যে বিভাজ্যতার সূত্র কি, কিভাবে ভাগ করলে মেলে, কিন্তু এইখানে কন্ডিশনটা কি কিভাবে বের করতে হবে খেয়াল করি। আমরা দেখি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, দেখি এই 2 আছে, 3 আছে, 5, 7, তারপর 11 আছে, 13 আছে, এই হলো মৌলিক সংখ্যা, আমি সাজাইলাম। এখন প্রথমে দেখব যে এর মধ্যে তো একটা সংখ্যাও এখানে নাই, তাই তো? তাহলে আমার তো নিরূপণ করা একটু কঠিন হবে। একটু খেয়াল করি, আমি এখন দেখব মৌলিক সংখ্যা ভাগ নিয়মটা কি। নিয়ম হচ্ছে এই মৌলিক সংখ্যাগুলো দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ করে দেখব যে সেটা মিলে কিনা। যদি না মেলে তাহলে সে মৌলিক সংখ্যা, আর মিললে সেটা মৌলিক সংখ্যা হবে না। এখন এখানে প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন করতে পারো যে আসলে আমি কত দূর দিয়ে ভাগ করব, হ্যাঁ, যে এত 13 পর্যন্ত লিখবো না আরো ভাগ করে দেখবো। সেটা হচ্ছে কি আমি বর্গ সংখ্যা দ্বারা খেয়াল করবো যে কত, যেমন 2 এর বর্গ 2 দুগুণে 4, 3 3 9, 5 5 25, বড় আছে 7 7 7 49, 49 পর্যন্ত এগুলো মিলবে। তারপর 49 পর 11 11 121, 121, 13 13 1 6 9, 1 6 9, 169। তাই 169 এর নিচে যারা আছে এখানে সংখ্যা আছে কোথায়, এখানে আছে 143, তাই 169 এর নিচে। তার মানে আমি এই 13 দিয়ে লাগবে না, 13 এর নিচে যত মৌলিক সংখ্যা আছে সেইগুলো দিয়ে ভাগ করে আমি দেখব। আমি একটু খেয়াল করি, আমি 87টাকে আমি একটু প্রথম একটু নোটিশ করি 87টা মৌলিক সংখ্যা কিনা। আচ্ছা, 87 শেষে কি কোনো জোড় সংখ্যা আছে? 2 দ্বারা ভাগ করলে মেলে কিনা খেয়াল করব। 87 কে 2 দ্বারা ভাগ করলে মেলে কিনা? এখানে 87 শেষে কিন্তু কোনো জোড় সংখ্যা নাই, শূন্যও নাই, অর্থাৎ 2 দ্বারা কিন্তু মিলবে না। 3 দ্বারা কি মিলে? যোগ করি। 8 আর 7 কত যোগ করলে? 8 আর 7 কত? 15 হয়, ঠিক না? 15 কে কিন্তু 3 দিয়ে ভাগ করলে মেলে, 3 5 15। তাহলে এটা মৌলিক সংখ্যা না, এটা মিলে গেল। তাহলে এটা মৌলিক সংখ্যা না, এটা হবে না। আচ্ছা, এখন আমি 91 তে যাই। 91 তে গিয়ে দেখলাম কি আমি 2 দিয়ে ভাগ করলে যায় না, 3 দিয়ে যায় না, 9 1 10, 5 দিয়ে যায় না, 7 দিয়ে যায় কিনা? হ্যাঁ, 7 দিয়ে যেতে পারে। 7 13 91 আমরা এমনি নামতেও পারি, আর এমনি ভাগ করেও দেখতে পারি যে উপরে মনে করো 91, নিচে 7, 7 অক্ষে 7, 8 9 2 21 থেকে 3 7 21 13 মিলে যায়। তাহলে এটাও কিন্তু মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে? এটাও কিন্তু আমি ক্রস দেব, মৌলিক সংখ্যা না। এই 143 মৌলিক সংখ্যা কিনা সেটা একটু খেয়াল করি। আচ্ছা, এখানে লাস্টে কিন্তু 2 নাই বা 0 নাই, মানে 2 দিয়ে মেলে না। 3 দিয়ে মেলে কিনা দেখি। 4 আর 3 7 যোগ করলে 4 আর 3 7 আর 8, 8 রে 3 দ্বারা ভাগ করলে মেলে না, অতএব এটা না। 5 দিয়ে মেলে কিনা? লাস্টে 0 নাই এবং 5 নাই, অতএব এটা 5 দিয়ে মিলবে না। 7 দিয়ে মেলে কিনা একটু ভাগ করে দেখি। 7 দুগুণে 14 মিলে যায়, 7 3 থেকে যায়, এটাও মেলে না। 11 দিয়ে ভাগ করে দেখি। 1 4 3, এখানে 11 দিয়ে যদি ভাগ করি, 11 অক্ষে 11, এখানে 14, ঠিক না? 11 12 13 14 3 থাকে 33, 3 11 33। তাহলে এটাও মিলে যায়, এটাও মৌলিক সংখ্যা না, ঠিক আছে? তাহলে 47 টি মৌলিক সংখ্যা খেয়াল করি। 2 দিয়ে ভাগ করলে 47 যাবে না, 3 দিয়া 7 আর 4 11, 3 দিয়ে ভাগ করলে যায় না, 5 দ্বারা ভাগ করলেও কিন্তু শেষে 0 টুনো নাই, হয় না। 7 দিয়ে তো মিলবে না, কারণ 7 7 49 7 মেলে না, তাহলে এটা মিলবে না। অতএব আমি কিন্তু আর বেশি সংখ্যা দিয়ে আমার টেস্ট করার দরকার নাই, কারণ 7 7 49, 7 7 যেহেতু 49, আমার এই 7 এর নিচের সংখ্যাগুলো দিয়ে আমি ভাগ করে আমি ট্রাই করব মেলে কিনা। তাহলে এইটা যেহেতু মেলে না, অতএব এইটা কিন্তু মৌলিক সংখ্যা, উত্তর হবে এইটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এটা বের করা কিন্তু খুবই কঠিন না, একটু কিন্তু খেয়াল করলে হবে। আর আমরা কিন্তু বের করতে কিন্তু অনেক সময় লাগবে না, কারণ আমি প্রত্যেকটা টেস্ট করছি। তোমাদের তো টেস্ট করার দরকার নাই, তোমরা দ্রুত করবা। সেক্ষেত্রে এইভাবে কিন্তু মৌলিক সংখ্যা বের করে। আমি আরেকটা অঙ্ক দেখাই। আচ্ছা, এখন দেখি এরকম যদি কোনো প্রশ্ন থাকে, দেখেন নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। তার মানে এর মধ্যে কিন্তু 3টি মৌলিক সংখ্যা অলরেডি আছে, একটি সংখ্যা মৌলিক সংখ্যা না, সেটা বের করতে হবে। প্রথমে আমি একটু দেখি, এটা কি খুব সহজ হবে? এর শেষে কিন্তু কোনো কিন্তু জোড় সংখ্যাও নাই, 2ও নাই, 5ও নাই। তাহলে দেখলাম কি আমি 2 এবং 5 দ্বারা ভাগ করলে মিলবে না, ঠিক আছে? তো আমি দেখি কি কি দ্বারা মিলবে। যেহেতু এখানে সর্বোচ্চ সংখ্যা আছে কত, 263 আছে, 256 আছে। তার মানে আমরা একটু বর্গের যদি নামতে পড়ি, তাহলে 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, আরো যদি সামনে যাই 100 10 10 কে 100, 11 11 121, 12 12 144, 13 13 100, 109, আচ্ছা 14 14 15 15, আচ্ছা 16 16 কত, 256 হয়। 16 16 256। তাই আমি 16 আগ পর্যন্ত যত মৌলিক সংখ্যা আছে
1 থেকে 16-র মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে এই মৌলিক সংখ্যা দিয়ে আমি ভাগ করে দেখতে পারবো, তাতেই আমি কাঙ্ক্ষিত ফলাফল পাবো। যেমন আমার যদি 2 দিয়ে 3, তারপরে 5, তারপর কত 7, তারপর কত 11, তারপর কত 13, ঠিক আছে? 14, 15, 16 তত মৌলিক সংখ্যা না। তাহলে এই সংখ্যা কয়টা দিয়ে আমি ট্রাই করব যে আসলে কোনটা দ্বারা ভাগ করলে কে মিলে আর কোনটা মিলে না। আচ্ছা, এই সংখ্যাগুলোকে যেহেতু আমি টেস্ট করবো, এতগুলো দিয়ে টেস্ট করব, আমি যেহেতু এখানে লাস্টে শূন্য নাই, কারোর সাথেই শূন্য নাই এবং কারোর সাথেই শেষে 5 নাই, অতএব আমি এই 5 দ্বারা ভাগ করলে মিলবে না, শূন্য বা জোড় সংখ্যাও নাই, অথবা 2 দ্বারা ভাগ করলেও মিলবে না। আচ্ছা, একটু দেখি এখানে যোগফল 3 দ্বারা ভাগ করলে মেলে কিনা। যেমন 5 আর 3 কত, 5 আর 2 কত 7, 7 আর 3 10, 10 যদি হয় তাহলে এটা কিন্তু ভাগ করলে মেলতেছে না 3 দ্বারা। এটা কি মিলবে? 3 আর 3 6, 6 7 8, 3 দ্বারা মেলে না, বাদ। আচ্ছা, 4 আর 2 6, 6 আর 1 7, মিলে না। 6 আর 3 9, 9 2 11, মিলে না, 3 দ্বারাও মিলে না। আমি 7 দিয়ে একটু ট্রাই করবো, 7 দিয়ে মিলে কিনা। 7 11 13, তিনটে সংখ্যাতে ট্রাই করবো। আচ্ছা, দেখি 7 দ্বারা মেলে কিনা, দেখি 7 দিয়ে এটাকে ভাগ করে দেখি। 263 ভাগ 7, 3 7 21, 3 7 21, 22 23 24 43। আচ্ছা, 3 7 21 আছে 4 থেকে 43, 7 দিয়ে মেলে না। 43, 7 7 49, 7 6 42, হয় না। এটা কিন্তু 7 দ্বারা মেলে না, এটাকে মেলে না। আচ্ছা, এরপরে দেখি এক একটা দেখি 11 দিয়ে মেলে কিনা। 11 দিয়ে যদি করি 2 5 3, এখানে 11 দিয়ে যদি ভাগ করি 11 দুগুণে 22 23 24 25, দেখি তো 11 যদি ভাগ করি 11 দুগুণে 22 22 23 24 25 থেকে 3 33, 3 11 33, এইটা কিন্তু মিললো। এইটা কিন্তু তাহলে মৌলিক সংখ্যা হয়ে গেল, আমি মৌলিক সংখ্যা কাঙ্ক্ষিত পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা করব কি, সর্বোচ্চ ঘাত আমরা নেব এখানে, যে সর্বোচ্চ সংখ্যা করা সেই হিসেবে আমি তার বর্গ করার চেষ্টা করব। বর্গ করে প্রত্যেকটাকে দিয়ে ভাগ দেব, ভাগ দিয়ে যেটা মিলবে সেটাই মৌলিক সংখ্যা। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, আজকে আর ক্লাস আগাবো না। আগামী ক্লাসে থাকছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা এবং ভাজ্য, ভাজক, ভাগফল, এই নিয়ে বৃহৎ আলোচনা এবং বিভিন্ন